হচ্ছে এয়ার বর্ন ট্রান্সমিশন করে হয়। প্রথমত এয়ার বর্ন ট্রান্সমিশন করে হয়। এটা একটা communicable or highly communicable এবং highly contagious disease। এবার এই যে এয়ারবোর্ন ট্রান্সমিশন হয়, এই এয়ারবোর্ন ট্রান্সমিশনটা যে দায়ী যে ইনফেক্টিভ এজেন্ট, ইনফেক্টিভ অর্গানিজম কে আছে হচ্ছে মাইক্রো ব্যাকটেরিয়াম এজেন্ট বা ইনফেক্টিভ অর্গানিজম, ইনফেক্টিভ এজেন্ট বা ইনফেক্টিভ অর্গানিজমের নাম। হচ্ছে অ্যারোবিক, এই যেটা হচ্ছে এটা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াল ডিজিজ, ভাইরাল নয়, এটা হচ্ছে বিভাগগুলো হচ্ছে ব্যাকটেরিয়াল, ব্যাকটেরিয়াল ডিজিজ বা ব্যাকটেরিয়া থেকে হয়। আর ব্যাসিলাই, এটা হচ্ছে ব্যাসিলাই, টিউবারকুলার ব্যাসিলাই বলে। আর এটা হচ্ছে অ্যারোবিক, মানে অ্যানারোবিক নয়, বায়ুতে মানে অক্সিজেনের সাহায্যে কিন্তু এই মাল্টিপ্লিকেশন খুব তাড়াতাড়ি করে। এটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং অ্যারোবিক, অ্যারোবিক অর্গানিজম। তো এয়ারবোর্ন ট্রান্সমিশন মানে হচ্ছে বাই ড্রপলেট ইনফেকশন, বাই ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে হয়। ড্রপলেট ইনফেকশন মানে কি জানো তো? যে করোনা গেল এটাও তো ড্রপলেট ইনফেকশন ছিল। ড্রপলেট ইনফেকশন মানে কি? খাওয়ার মাধ্যমে ধূলিকণা থেকে যেগুলো ইনফেকশন হচ্ছে, বায়ু ঘটিত যে রোগ, বায়ু ঘটিত কিন্তু ড্রপলেট এই অ্যাক্টগুলোর মাধ্যমে আমাদের নাক এবং মুখ দিয়ে অনেকটা পরিমাণ ক্ষুদ্র জলকণা, এই ক্ষুদ্র জলকণাটাকে বলে ড্রপলেট। মানে জলকণা বা ড্রপ, এয়ার ওয়াটার ড্রপ কিন্তু অনেক বড়, এগুলো একদম ছোট, একদম ক্ষুদ্র, এইটাকে এই জন্য এটাকে ড্রপলেট বলে। অতি ক্ষুদ্র জলকণা হয় ড্রপলেট নিউক্লিয়েট, যেটা ভাইরাস যায়, আর যেটা ড্রপলেট শুধু হয় ড্রপলেট ইনফেকশন সেটা শুধু ব্যাকটেরিয়া এবং ভাইরাস দুটোই হয়। কিন্তু ড্রপলেট নিউক্লিয়েট দিয়ে কিন্তু ব্যাকটেরিয়াটা হবে না, শুধু ভাইরাস। তো এই কথা বলা বা হাঁচি বা কাশিতে কি হয়, আমাদের নাক এবং মুখ দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ ড্রপলেট বেরিয়ে যায় এবং ওই ড্রপলেটকে ভর করে এই টিউবারকুলোসিসের যে জীবাণু ওটা বেরিয়ে যায় ওই ড্রপলেটের উপর ভর করে এবং বায়ুতে আসতে থাকে এবং বায়ুতে ভেসে ভেসে সে কিন্তু পড়ে এবং
এই ঘরটার যেরকম যতটা এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে যদি কোনো সাসসেপ্টেবল পার্সন মানে হচ্ছে যার রোগ প্রবণতা সম্পন্ন ব্যক্তি, মানে যার ইমিউনিটি পাওয়ারটা কম, তার সবাই নেবে, কিন্তু যার ইমিউনিটি পাওয়ার কম বা সাসসেপ্টেবল পার্সন তারই কিন্তু ওই রোগটা হয়ে যাবে, অন্য কোনো ব্যক্তির কিন্তু হবে না। তাহলে এইভাবে ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে এয়ারবর্ন ট্রান্সমিশনটা হয়। এইবার যেটা হচ্ছে মেন কজ হচ্ছে ইনফেক্টিভ অর্গানিজম। কজ বলতে ইনফেক্টিভ অর্গানিজম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা মেন কজ আমার। এবার এই রোগটা হয়ে গেলে যদি হয়, প্রথমত হচ্ছে এটা কিন্তু দুটো ভাবে হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ এবং একটা হচ্ছে ডরমেন্ট। এই দুটো ভাবে কিন্তু রোগটা হয়। রোগটা কিন্তু দুটো ভাবে হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ভাবে হয়, পুরো টিবি হয়ে গেল, সে পুরো টিবি রুগী হয়ে গেল, সে টিবিতে ভুগছে, এটা হচ্ছে অ্যাক্টিভ। আর একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ বা ডরমেন্ট বা ল্যাটেন্ট। এই দুটো ভাবে হয়। যদি অ্যাক্টিভলি হয় তাহলে তার সাইন সিমটম সবই প্রকাশ পাবে এবং তার স্পুটাম টেস্ট করলে স্পুটাম টেস্ট পজিটিভ হবে এবং রোগটা বেড়ে গেল। তাকে ট্রিটমেন্টের প্রয়োজন আছে এবং ট্রিটমেন্ট চলছে। সে একটা সময় এর যে বাড়াবাড়ি সেটা আস্তে আস্তে কমে যাবে এবং অনেকটা সুস্থ হবে এবং অনেকদিন বাঁচবে। আর ইনঅ্যাক্টিভ বা ডরমেন্ট বা ল্যাটেন্ট স্টেজটা হচ্ছে আইদার প্রথম থেকে হতে পারে, আর না হলে ওই অ্যাক্টিভ কেসগুলোই কিন্তু পরবর্তীকালে জীবাণুগুলো তার শরীরে ডরমেন্ট অবস্থায় থেকে যেতে পারে এবং পরবর্তী যে কোনোভাবে কোনো সেকেন্ডারি ইনফেকশন হলে আবার তার সিমটমগুলো প্রকাশ পেতে পারে। যেহেতু এটা ল্যাটেন্ট হয় বা ডরমেন্ট অবস্থা বা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকার এখানে পার্সেন্টেজটা বেশি এবং উইদাউট সাইন অ্যান্ড সিমটম সে কিন্তু এই জীবাণু ক্যারি করে এবং সে কিন্তু অন্যকে ছড়ায় বা পরিবেশে ছড়ায়। সেই জন্য এই ক্যারিয়ারকে বলে হচ্ছে হেলদি ক্যারিয়ার। টিবি ক্যারিয়ার হচ্ছে হেলদি ক্যারিয়ারের মধ্যে পড়ে। হেলদি মানে হচ্ছে হেলদি দেখে কিছুই মনে হবে না যে তার মধ্যে সোজা তার মধ্যে কোনো সাইন সিমটম প্রকাশ পেলে বা লক্ষণ প্রকাশ পেলে তবে তো তুমি বুঝবে যে তার মধ্যে কোনো সমস্যা তৈরি হয়েছে, সেটা যে কোনো সমস্যাই। কিন্তু কোনো সমস্যা নেই, সে কিন্তু অন্য সুস্থ ব্যক্তির মতো সে ঘুরে বেড়াচ্ছে, কোনো দুর্বলতা নেই, সে কিন্তু নর্মাল যেমন মানুষ সবার সাথে মেশে সবার সাথে মিশছে, কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু ইনফেক্টেড হয়ে আছে টিউবারকুলার অর্গানিজমের দ্বারা এবং যতক্ষণ না তার স্পুটাম টেস্ট করছে ততক্ষণ তার ধরা যাবে। সেই জন্য সে হেলদি থাকে বলে এটাকে বলে হেলদি ক্যারিয়ার। ঠিক আছে, এটা একটা হচ্ছে কনভালসেন্ট ক্যারিয়ার। ক্যারিয়ার তিনটে প্রকারের হয়। একটা হচ্ছে ইনকিউবেটরি ক্যারিয়ার, যেটা ইনকিউবেশন পিরিয়ডের মধ্যে ছড়ায়। একটা হচ্ছে কনভালসেন্ট ক্যারিয়ার, যেটা রোগের পরে মানে কোয়ারেন্টাইন স্টেজটায় ছড়ায়। আর একটা হচ্ছে হেলদি ক্যারিয়ার, এটা সম্পূর্ণ সুস্থ অবস্থায় রোগটা ছড়ায়। এই জন্য এটাকে বলে হেলদি ক্যারিয়ার। টিবি, একমাত্র টিবি হেলদি ক্যারিয়ার আছে। এইবার অ্যাক্টিভ যে কেসগুলো, সেই অ্যাক্টিভ কেসগুলো কি কি সিমটম প্রকাশ পাচ্ছে।
হচ্ছে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার। সন্ধ্যে থেকে একটা ঘুসঘুসে জ্বর, সারাদিন একটা দুর্বল ভাব থাকে। এটা কিন্তু ক্রনিক, মানে এটা প্রায়ই চলে এরকম। সন্ধ্যে থেকে একটা ঘুসঘুসে জ্বর থাকে, মানে খুব লোয়ার টেম্পারেচার, কিন্তু টেম্পারেচার বেশি নামে না, কিন্তু টেম্পারেচারটা থাকে। এই টেম্পারেচার থাকার কারণে মাঝে মাঝে এটা বেড়ে গিয়ে জ্বর আসে, জ্বর হয়, আর না হলে হয় না। ঠিক আছে, জ্বর আসে, না হলে জ্বর আসে না, ওইভাবেই থেকে যায়। এটা একটা সিমটম। এই জ্বর সবসময় একটা বডির জ্বর থাকার কারণে, একটা নর্মালি জ্বর হলে কি হয়, খিদে থাকে না, একটা দুর্বল ভাব থাকে, ঠিক আছে, উইকনেস বা ফ্যাটিগ থাকে, অবসাদ থাকে, কাজ করতে ভালো লাগছে না, চুপচাপ বসে থাকি, দুর্বল লাগছে, ঘুমুই বা বসে থাকি, শুয়ে থাকি, এরকম একটা ভাব থাকে। এবং খিদে থাকে না। জ্বর যদি ভেতরে থাকে, তার মধ্যে খিদে আসবে না, তাহলে লস অফ অ্যাপেটাইট খাচ্ছে না। দিনের পর দিন এইভাবে যদি চলে, তাহলে কি হবে, ওয়েট লস হবে, এমাসিয়েশন হবে, রোগা হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো পরপর আসছে। তাহলে ফিভার থাকছে। নম্বর হচ্ছে অ্যানোরেক্সিয়া, লস অফ অ্যাপেটাইট, খিদে নেই, লস অফ ওয়েট। এইবার এই ব্যক্তির একটা ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি আছে, সবসময় সর্দি কাশি লেগেই থাকে, এবং তার গ্ল্যান্ডগুলো খোলে, এই সার্ভাইকাল গ্ল্যান্ড, মানে এটাকে বলে স্কপুলাস ডায়াথেসিস। মানে তার স্কপুলাস ডায়াথেসিস মানে হচ্ছে তার দেহের বিভিন্ন অংশে গ্ল্যান্ডগুলো খোলে। বেসিক্যালি হচ্ছে এই ঘাড়ের সার্ভাইকাল গ্ল্যান্ডগুলো খোলার টেন্ডেন্সি থাকে। এবার তার সর্দি কাশি প্রায় লেগে থাকে, এবং সবসময় কাশছে, একটা খুব ফুটে কাশি, একটা ড্রাই ইরিটেটিং কাফ একটা থাকে। 5 নম্বর হচ্ছে ড্রাই ইরিটেটিং কাফ, খুব করে কাশতেই থাকে। ঠিক আছে, এতে কি হয়, সে নিজেও বিরক্ত হয়, আর লোককেও বিরক্ত করে, লোক সে পাশে থাকলে বিরক্তি লাগবে। তো ড্রাই ইরিটেটিং একটা কাফ থাকে, এবং এইভাবে যদি একটা ক্রনিক কন্ডিশনে চলতে থাকে, তাহলে দেখা যাবে একটা ব্লাড স্পুটাম, এই কাফের মাধ্যমে বা স্পুটামের মাধ্যমে একটা ব্লাড বেরোচ্ছে। blood stained there is expectoration of expectorate. Blood stained কাপ expectorate হচ্ছে, মানে যে সর্দিটা সে এসে তুলছে, তার মধ্যে রক্তের ছিটে দেখা যাচ্ছে। ঠিক আছে, এই সিমটমটা যখনই হবে, তখনই এটা কিন্তু সাসপেক্ট করতে হবে যে এটা টিবি হতে পারে, এবং সঙ্গে সঙ্গে তাকে মানে করতে হবে, মানে স্পুটাম টেস্ট করতে হবে। জেনারেল এমাসিয়েশনটা দেখুন, এটা রোগা হয়ে যায়, এটা বললাম। আর একটা হয়
প্রনাউন্সিয়েশনটা দিন না। জেনারেল প্রনাউন্সিয়েশন, আর একটা হচ্ছে নাইট সোয়েটস। নাইট সোয়েট, নাইট সোয়েট মানে বেসিক্যালি রাতে ঘুমানোর সময় দেখা যাচ্ছে যে সে ঘেমে চান করে গেছে এবং সব ভিজে গেছে। এইটা মাঝে মাঝে কিন্তু দেখা যাচ্ছে, এটাকে বলে নাইট সোয়েট। এইগুলো হচ্ছে কমন সিমটম। আর একটু শ্বাসকষ্ট থাকতে পারে। আর একটা লিখো চেস্ট পেন লিখতে পারো। কাশির সময় বুকে ব্যথা হলো, যেহেতু ক্রনিক কাফ 2 সপ্তাহের বেশি এইভাবে যদি কাশে তাহলে বুকে ব্যথা হবে, বুকে পেন হবে, সেটা থাকছে। আর শ্বাসকষ্ট থাকতে পারে, শর্টনেস অফ ব্রেথ। আর শর্টনেস অফ ব্রেথ, শর্টনেস অফ ব্রেথ। এই মোটামুটি এই সিমটমগুলো মুখস্থ করবে না, এগুলো মানে পরপর যেটা বললাম যে জ্বর থাকলে খিদে থাকবে না, না খেলে দুর্বল হবে আর ওয়েট কমে যাবে, এইগুলো পরপর মনে রাখবে। তার সাথে ক্রনিক কাফ আছে, ড্রাই ইরিটেটিং কাফ, ক্রনিক একটা কাফ থাকবে এবং তার সাথে ব্লাডি মিউকাস বা ব্লাড স্কিন কাফ বেরোবে, রোগা হয়ে যাবে। আর নাইট সোয়েটটা মনে রাখবে, নাইট সোয়েটটা কিন্তু থাকবে, রাত্রিবেলা কিন্তু ভিজে দিয়ে পুরো ভিজে চান করে যায় ঘেমে। এই মোটামুটি সিমটম। আচ্ছা, ডায়াগনোসিস আমাদের কি কি করতে হয় সেটা ডায়াগনোসিস হচ্ছে sputum or AFB, acid fast bacillus। AFB হচ্ছে acid fast bacillus। একমাত্র টিবির যে জীবাণু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এই হচ্ছে অ্যাসিড ফাস্ট স্টেনে হয়, ঠিক আছে? সেই জন্য এটাকে অ্যাসিড এএফবি লিখে দিবি হয়ে যাবে ডেসক্রিপশনে, টেস্টের ওখানে স্পুটাম ফর এএফবি টেস্ট লিখে দিবি, ওটা টিউবারকুলোসিসের টেস্ট, এটা পরিষ্কার হয়ে যাবে। এটা হলো। আর কিছু আইডি অফ ব্লাড করতে পারো, আইডি অফ ব্লাড, এখানে নিউট্রোফিল বেশি থাকবে, ইএসআরও বেশি থাকবে, ঠিক আছে? যেহেতু তার চামড়া দেহের মধ্যে আছে এবং তার মধ্যে একটা ইনফেকশন আছে, সেহেতু এইগুলো বেশি থাকতে পারে। কি বেশি থাকছে? নিউট্রোফিল বেশি থাকবে, ইউসিনোফিল বেশি থাকতে পারে, আর ইএসআর বেশি থাকবে। মানকু টেস্ট করা হয়, মানকু টেস্ট এটা হচ্ছে স্কিন সেনসিটিভিটি টেস্ট। এটা টিউবারকুলিন একটা সিরিঞ্জ দিয়ে ঠিক ত্বকের নিচে ইনজেকশন
ইনজেকশন দিতে হয়, দেয়, এতে আমার স্কিনের মধ্যে কোনো ইনডিউরেশন ফর্ম হচ্ছে কিনা সেটা দেখা হয়। যদি 2 মিলিমিটারের বেশি যদি ইনডিউরেশন ফর্ম করে তাহলে পজিটিভ হবে, আর যদি না হয় তাহলে নেগেটিভ হবে। এটা একটা স্কিন সেন্সিটিভিটি টেস্ট। আর চেস্ট এক্সরে করবে, চেস্ট এক্সরেতে একটা ক্যাভিটি দেখা যায়, ঠিক আছে? কোনগুলি জানে না? হুম। এই যে জায়গাটা, এই দেখো এইখানে অ্যারো দিয়ে দেখিয়ে দিই, এইখানগুলো কিন্তু সব নর্মাল আছে, এই ওপরটা কিছুটা ধরেছে, আর এই রাইট লাংয়ের ওপর যে লোবটা আছে এই লোবটার এইখানটা একটা ক্যাভিটি দেখা যাচ্ছে, এটাকে বলে ওপেক, ঠিক আছে? এই ওপেকটা দেখা যাবে। এটা হচ্ছে আমাদের মাইক্রোস্কোপে টিভির জীবাণু, এই যে এই যে লাল লাল মানে লম্বা লম্বা যে এগুলো আছে এগুলো হচ্ছে টিভির জীবাণু, মাইক্রোব্যাকটেরিয়াম জীবাণু। পরে যাবে ছাড়বো না ভাবছি। না ট্রেন কটা? ট্রেন আছে 4টে আছে। তাহলে এগুলো একটু তাহলে এক্সরেটা হয়ে গেল, আর আরো কটা দেখছিলাম প্রিভেন্টিভ মেজার হিসেবে আমরা কিন্তু বিসিজি ভ্যাকসিনটা নিই। প্রিভেন্টিভ মেজার হিসেবে আমরা কিন্তু বিসিজি ভ্যাকসিন, যেহেতু এয়ারবোর্ন ডিজিজ সেহেতু আমরা মাস্ক পরতে হবে আমাদের। প্রিভেন্টিভ মানে রোগী যদি আমরা থাকে আশেপাশে তাহলে বা যাই আইসোলেশন পিরিয়ডে বা রোগী দেখতে যাই তাহলে কিন্তু মাস্ক পরে থাকতে হবে, রোগীকেও মাস্ক পরাতে হবে, ঠিক আছে? আর হ্যান্ড ওয়াশিংটা খুব জরুরি, ঠিক আছে? যে কোনো কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে হ্যান্ড ওয়াশিংটা খুব জরুরি, ঠিক আছে? এটা কিছু প্রিভেন্টিভ মেজার আছে, এটা হচ্ছে ট্রান্সমিশনটাকে ব্লক করা, ঠিক আছে? ইউজ অফ মাস্ক এটা আর মোটামুটি ওই ম্যানেজমেন্টগুলো পরের দিনও কি তোমাদের প্র্যাকটিক্যাল আছে? না সপ্তাহে সেকেন্ড, এই মাসে প্রত্যেক মাসে দ্বিতীয় সেকেন্ড। সপ্তাহে মোটামুটি আছে মানে এরপরে ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্টের মধ্যে প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট আর কিউরেটিভ ম্যানেজমেন্ট আছে। যে ওষুধগুলো এগুলো টিবি কেস হলে কিন্তু পুরোপুরি হসপিটাল ট্রান্সফার করতে হবে, কোনোভাবেই কেস নেওয়া যাবে না, কারণ টিবি গভর্নমেন্ট থেকে বলে দিয়েছে কোনোভাবে আপনারা কিন্তু টিবি কেস নেবেন না। এএফপি টেস্ট লিখে দিতে পারেন, যদি পজিটিভ পান তাহলে কোনো হেলথ সেন্টারে যোগাযোগ করতে বলবেন, নাহলে হসপিটালে নেবেন না। আমার কাছে একটা চিঠি এসেছিল, ঠিক আছে, ইয়ে থেকে এসেছিল, হেলথ থেকে, যে টিবির কেস হলে হসপিটালে ট্রান্সফার করুন বা প্রাইমারি হেলথ সেন্টারে পাঠান। ওরা ওখান থেকে একটা ট্যাবলেট দেয়, ওই ট্যাবলেটটা খেতে হয়, 4-5 মাস খেতে হয়, এবং অনেক কিছু খাবার টাবার ওখান থেকে দেয়, ডিম একটা সেটা দেয়, ঠিক আছে? ইমিউনিটি বাড়ানো